হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য হরর মুভি এক্সপ্লেন করব যার নাম হচ্ছে পিটু। আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। মুভির শুরুতেই আমাদের ফ্যাক্টরির কিছু সিন দেখানো হয়। কিছু ছেলে কিছু মহিলা ওয়ার্কারদের সাথে খারাপ আচরণ করছিল, আর এই ওয়ার্কারের বিরুদ্ধে অ্যাকশন নেয় এই কোম্পানির মালিক। এখানে আমরা বুঝতে পারি এই ফ্যাক্টরির যে মালিক ছিল সে অনেক ভালো লোক ছিল, আর এই লোকগুলো কেন জানি না সব সময় ফ্যাক্টরির মহিলাদের সাথে খারাপ আচরণ করত। ফ্যাক্টরির মালিক, যাকে সবাই আন্না বলে সম্বোধন করত। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। তোর সাহস তো কম নয়, তুই এইসব কাজ করে বেড়াস, তোকে পুলিশের কাছে দিতেই হবে। লোকটি আন্নার কাছে ক্ষমা চায় আর বলে সে সেকেন্ড টাইম এই কাজগুলো আর করবে না। তাই আন্না বলে, আচ্ছা, শেষবারের মতো তোমাকে একটি চান্স দেওয়া হলো। নেক্সট টাইম এমন যদি কাজ করে থাকো তাহলে তোমার অবস্থা কী হবে তুমি নিজেই খুব ভালো করে জানো। একথা বলে আন্না চলে যায়। সিন পরিবর্তন হয়। আমরা একজোড়া কাপলকে দেখতে পাই। তারা অটো করে নতুন একটি শহরে এসেছিল। হয়তো তারা কারোর সাথে দেখা করার জন্য যাবে। অটো ড্রাইভারটি তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি কারোর সাথে দেখা করার জন্য এসেছো? তোমরা কি বাড়ি থেকে পালিয়ে এসেছো? তখন তারা অটো ড্রাইভারকে বলে, আপনি কিভাবে জানলেন? তখন ড্রাইভারটি বলে, তোমাদের ফেস দেখে সব কিছু বোঝা যাচ্ছে। দেখো, এটা তোমাদের জন্য অচেনা একটি শহর, তাই তোমাদের এই শহরে একদম চিন্তা করে চলা উচিত। হয়তো তোমরা কোনো কপালে ফাঁসতেও পারো। দুইজনের নাম রবি এবং চিত্রা ছিল। তারা একজনের সাথে দেখা করার জন্য যাবে, যার নাম ছিল নাগা। নাগা একটি ফ্যাক্টরিতে কাজ করত। সিকিউরিটি গার্ড এসে বলে, নাগা, তোর সাথে কেউ দেখা করতে এসেছে। তখন সে তার বন্ধু গুরুকে নিয়ে দেখা করার জন্য চলে যায়। তখন এখানে রাভি তাদেরকে বলে, ভাই প্লিজ আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিন। এই মেয়েকে আমি অনেক বেশি ভালোবাসি, তাকে নিয়ে পালিয়ে এসেছি বাসা থেকে। তাকে বিয়ে করে আমি নতুনভাবে সংসার শুরু করতে চাই। নাগা বলে, আচ্ছা, আমার কাছে তো কোনো কাজ নেই, তবে আমি আমাদের ফ্যাক্টরির মালিককে বলে দেখতে পারি। উনি অনেক ভালো লোক, আমার মনে হয় না তোমাদের নিরাশ করবে। তাই তোমরা চাইলে আমার সাথে যেতে পারো। তখন রাভি আর চিত্রা দুইজনই অনেক খুশি হয়ে যায়। তারা মনে মনে ভাবে, যাক, শেষমেশ একটি কাজের খোঁজ পাওয়া গেল, তাহলে তারা সুন্দর করে তাদের জীবনযাপন করতে পারবে। তারপর আমরা ওই ফ্যাক্টরিতে দেখা আন্নাকে দেখতে পাই, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এখানে আন্নার ওয়াইফকেও দেখানো হয়, যে কিনা অনেক ভালো মহিলা ছিল। তারা রবিকে কাজ দিয়ে দেয়, সাথে চিত্রাকেও তাদের অনেক ভালো লাগে। তাই তারা তাদের বাসায় থাকতে বলে। তারা বলে শুভ দিনক্ষণ দেখে তাদের বিয়ে দিয়ে দিবে, ততক্ষণ তারা যেন তাদের বাসায় থাকে। আর তাদের কোনো চিন্তা করতে হবে না, তাদের ফ্যাক্টরিতে তারা কাজ করতে পারবে। তাছাড়াও তারা একটি ভুল করেছে, তাদের ফ্যামিলিকে ছেড়ে এখানে এসেছে। ফ্যামিলিকে রাজি করানো উচিত ছিল। তখন তারা বলে, আমরা চেষ্টা করেছিলাম। আন্না বলে, এইসব বাদ দেও, তাদেরকে রুম দেখিয়ে দাও। তারপর তারা রুমে চলে যায়। এখানে আমরা রাভিকে দেখতে পাই, অনেক চিন্তিত ছিল। চিত্রা এসে তাকে বলে, কি হয়েছে? রাভি তখন বলে, আমার কেন জানি না ভয় করছে, হুট করে তারা আমাদের জায়গা দিয়ে দিল। চিত্রা বলে, ভয়ের কিছু নেই, ওনারা অনেক ভালো লোক, আমাদের সব কিছু ঠিকঠাকভাবেই হবে। তুমি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো না তো। রাভি বলে, কিভাবে চিন্তা করবো না বলো, আজ পর্যন্ত কোনো জায়গায় যাইনি, আর তোমাকে নিয়ে আসাটাই আমার হয়তো ভুল হয়েছে। তখন চিত্রা বলে, তুমি কি আমাকে নিয়ে আনসেফ ফিল করছো? মনে করছো আমাকে কেউ কোনো ক্ষতি করে দিবে? আমার মনে হয় না এই বৃদ্ধ দুই মহিলা আর পুরুষ আমাদের সাথে কোনো কিছুই করবে, কারণ ওনারা অনেক ভালো লোক। রাভি তখন বলে, আচ্ছা, তোমার কথা যেন সত্য হয়। এই বিষয়গুলো নিয়ে আমার অনেক চিন্তা হয় জানো। তখন চিত্রা বলে, চিন্তার কোনো কারণ নেই। সিন পরিবর্তন হয় তাদের বিয়ের দিন। সবাই তাদের জন্য মন্দিরে চলে আসে। এখানে নাগায় আরও দুই বন্ধু বের হয়, সন্তোষ আর প্রেম। মন্দিরে আন্না ও তার ওয়াইফ আসে। এখানে আমরা বুঝতে পারি তাদের মন মানসিকতা খুবই ভালো। তাই তারা তাদের বিয়ের জন্য খুব সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করেছে। তাদের দুইজনকে বিয়ে দিয়ে আন্না বলে, আচ্ছা, তোমরা যেহেতু নতুন বিয়ে করেছো, তাহলে 1 সপ্তাহ সময় নাও। 1 সপ্তাহ পরে না হয় আমার ফ্যাক্টরিতে জয়েন করো। এতে রাভি অনেক খুশি হয়ে যায়, কারণ আন্না অনেক ভালো লোক ছিল। তাদেরকে থাকার জায়গা দিয়েছে, ঠাঁই দিয়েছে, বিয়ে দিয়েছে। এর চেয়ে ভালো কিছু হতে পারে? তারপর আমরা দেখতে
দেখতে পাই রাভি তার বন্ধুর সাথে চলে গিয়েছিল একটা অনেক বড় বাংলো বাড়িতে। এখানে নাগা তাকে বলে এই বাসাটি আমরা অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করেছি, তোরা এই বাসায় আজকের রাত থাকতে পারবি, সুন্দর করে এনজয় কর, আমরা এখান থেকে চলে যাচ্ছি। একথা বলে তারা এখান থেকে চলে যায়। আর সবাই চলে যাওয়ার পর তারা তাদের রোম্যান্সে মেতে ওঠে। এখানে তারা দুইজন ইন্টিমেট হয়। ইন্টিমেট হওয়ার পর তারা কিছু আওয়াজ শুনতে পায়। হুট করে চিন্তায় পড়ে যায় দরজায় কে এলো। রাভি দরজা খুলে দেখতে পায় যে তার বন্ধুরা এসেছে। নাগার লোকদেরকে দেখে সে কিছুটা ভয় পেয়ে যায় আর বলে তোরা ড্রাঙ্ক আছিস, এখান থেকে চলে যা। তখন নাগা বলে তোকে তো দেখতে আসিনি, আরে বোন তুমি চিন্তা করো না, তোমাকে দেখার জন্যই এসেছি, তুমি এপি আছো তো। তখন সে আর কিছু বলে না। এখানে আমরা চান্দাকে দেখতে পাই, সে অনেক ভয় পেয়েছিল। নাগা তো জোর করেই রুমে ঢুকে পড়ে। তখন তাকে বলা হয় যে তুমি এখান থেকে প্লিজ চলে যাও, সকালবেলা এসো। তখন আমরা দেখতে পাই তারা সবাই মিলে রাভিকে অ্যাটাক করে। এদিকে তারা চান্দার সাথেও খারাপ ব্যবহার করার চেষ্টা করে। এখানে রাভিকে তারা মাথার পেছন দিয়ে আঘাত করে বেহুশ করে ফেলে। রাভির অবস্থা খুবই খারাপ ছিল। চান্দা তো কান্নায় ভেঙে পড়ে। চান্দার সাথে খারাপ কাজ করার জন্য তারা চান্দাকে টানতে টানতে নিয়ে যায়। আর এখানে চান্দা তো কান্না করতে করতে বলে কি এমন অপরাধ ছিল তোমাদের, বিশ্বাস করে আমরা এখানে এসেছি, তোমরা আমাদের সাথে এইসব করলে। রাভিকে তারা অন্য রুমে নিয়ে রাখে আর চান্দার সাথে খুব বাজে ব্যবহার করে। শেষমেশ তাদের দুইজনকে খুন করে ফেলে তারা। তারপর একটি লোককে সুপারি দেয় যে 2টি লাশ ঠিকানা লাগাতে হবে। তখন এই লোকটি বলে যদি আমি টাকা পেয়ে যাই তাহলে আমি কাজ 100% করে দিব, টাকা না পেলে কোনো কাজই করতে পারবো না। নাগা কালিয়ান নামের লোকের কাছে ওই 2টি লাশ নিয়ে আসে। এখানে আমরা কালিয়ানকে দেখতে পাই যে কিনা 2টি কবর করে রেখেছিল। তখন নাগা কালিয়ানকে বলে আচ্ছা আমাকে ফাঁসাবে না তো। কালিয়ান বলে আমি কাউকে কখনোই ফাঁসাইনি, আমি টাকার জন্য কাজ করি, অন্য কিছুর জন্য নয়, তাই তোমাদের ফাঁসানোর কোনো চান্সই নেই। তারপর তারা এখান থেকে টাকা টুকা দিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পর কালিয়ান যখন লাশগুলোকে খবর দিচ্ছিল তখনই হুট করে বৃষ্টি চলে আসে আর চান্দা উঠে আসে। এখানে আমরা বুঝতে পারি এটা চান্দার আত্মা ছিল। চান্দার আত্মা কালিয়ানকে বলে যতদিন না আমি প্রতিশোধ নিতে পারবো ততদিন পর্যন্ত আমি তোমার শরীর ব্যবহার করব। একথা বলে সে কালিয়ানের শরীরে ঢুকে যায়। এদিকে আমরা নাগা আর তার বন্ধুদেরকে দেখতে পাই, তারা ড্রিঙ্ক করছিল। এখানে যে প্রেম নামের একটি ছেলে ছিল সে অনেক বেশি ভয় পেয়ে যায়, বলে কালিয়ানি আমাদের সাথে উল্টাপাল্টা কিছু করবে না তো। নাগা বলে এটা কখনোই হবে না, কারণ আমি তাকে খুব ভালো করেই চিনি। তখনই এখানে কালিয়ানি চলে আসে। নাগা জিজ্ঞাসা করে তোকে তো টাকা পুরো দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তুই এখানে কি করছিস। তখন সে বলে আমি তোদেরকে শেষ করার জন্য এসেছি। আর তারা তার মধ্যেই চিত্রার আত্মাকেও দেখতে পায়। তখন তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, এখান থেকে চলে যায়। পরদিন সকালে আমরা আন্নাকে দেখতে পাই যে কিনা তার ওয়াইফের সাথে কথা বলছিল। তার ওয়াইফকে বলছিল আমি তো শুধু রাভিকে আর তার ওয়াইফকে ছুটি দিয়েছি, নাগাদের তো ছুটি দেয়নি, তারা 4-5 দিন ধরে গায়েব। তখন আন্নার ওয়াইফও এখানে চলে আসে। নাগা তারা আসার পর তারা জিজ্ঞাসা করে রাভি আর রাভির ওয়াইফ কোথায়। তখন নাগা এরা খুব সুন্দর করে বানিয়ে মিথ্যা কথা বলে। তারা বলে রাভি আর তার ওয়াইফ অন্য একটি জায়গায় ভালো কাজ পেয়েছে, তাই তারা আপনাকে না বলেই এখান থেকে চলে গিয়েছে। আন্না এই বিষয়টি শোনার পর সে বিশ্বাসও করতে পারে না আর অবাকও হয়। আন্নার ওয়াইফ বলে কি দুনিয়া চলে এলো, ভালো কাজের কোনো দামই নেই, তারা তো আমাদের সাথে দেখা করে যেতে পারতো। এদিকে আমরা নাগা আর তার বন্ধুদেরকে দেখতে পাই পার্টি করে বাসার দিকে রওনা হচ্ছিল। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তারা 4জন মিলে কথা বলছিল। তারা হয়তো কাল রাতে ভুল কিছু দেখেছে। তখনই এখানে কাল্যাণী চলে আসে। কাল্যাণীকে দেখে তারা কাল্যাণীকে আটকানোর অনেক চেষ্টা করে। যখন তারা চিত্রাকে দেখতে পায় তখন অনেক ভয় পেয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কাল্যাণী তাদের মধ্যে প্রেম নামের যে ছেলেটি ছিল না, ওই ছেলেটিকে উঠিয়ে নিয়ে যায়। আর এখানে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, চিন্তা করে কোনো মৌলবীর সাথে দেখা করবে। তাই তারা তাদের পরিচিত একজন মৌলবীর সাথে কথা বলে। মৌলবীর সাথে কথা বলার পর তারা মৌলবীর বাসায় চলে যায়। মৌলবী তাদেরকে জিজ্ঞাসা করে ঘটনা আসলে কি হয়েছিল। তখন তারা পুরো ঘটনা খুলে বলে। মৌলবী অনেক বেশি রেগে যায়। সে বলে এত বড় ঘটনা ঘটিয়ে এসেছো, আবার আমার কাছে হেল্প চাইছো, তোমাদের তো হেল্প করা উচিতই নেই, তোমাদের আমি কখনোই হেল্প করব না, তোমাদের পাপের সাজা তোমরা পেতেই পারো। মৌলবী অনেক রেগে যায়। তারা সবাই মৌলবীর কাছে সাহায্য চায়, বলে প্লিজ আমাদের প্রাণ বাঁচান। মৌলবী বলে তোমাদের প্রাণ বাঁচানোর মতো আমার কাছে কোনো রাস্তা নেই, তাই তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। সিন পরিবর্তন হয়, আমরা কল্যাণীকে দেখতে পাই যে কিনা প্রেমকে বেঁধে রেখেছিল। আর তার মধ্যে আমরা চিত্রাকেও দেখতে পাই। চিত্রা তাকে বলছিল কখনোই আমি তোদেরকে ছাড়বো না বা তোকে একা মারবো না প্রেম, তোর সাথের যে 3জন আছে ওই 3টাকে খুঁজে নিয়ে আসবো, তারপরই তোকে খুন করব।
এদিকে নাগা তারা তিনজন তাদের ফ্যাক্টরিতে যাওয়া শুরু করে দিয়েছিল। তখন তারা প্রেমের কথা আলোচনা করে। তখন তারা মনে মনে ভাবে, প্রেমকে কি ওই আত্মা উঠিয়ে নিয়ে গেল, নাকি তাকে মেরেই ফেললো, কোনো কিছুই তো জানি না। তারপর নাগা আবার ওই মৌলভীকে কল করে। মৌলভী তাদেরকে একটি জায়গায় দেখা করার কথা বলে। তখন নাগা আর সান্তোষকে ওই জায়গায় যাওয়ার কথা বলে। তাদের সাথে অন্য ছেলেটির কাজ থাকার কারণে সে আসতে পারে না। তখন তারা চিন্তা করে, এই খালি জায়গায় কেন আমাদের উনি ডাকবেন। তখন তারা আবারও মৌলভীকে কল করে। মৌলভীকে কল করার পর মৌলভী বলে, ওই নীল বেনে উঠে পড়ো, এখানেই আছি আমি। তারপর তারা যখন বেনের দরজা খুলে তখন তো তারা ভয় পেয়ে যায়, কারণ ভিতরে আত্মা বসেছিল। তারা কি করবে কিছুই বুঝতে পারে না। এখানে তারা চান্দার আত্মাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, পালানোর অনেক চেষ্টা করে। চান্দার আত্মা তো কালিয়ানের শরীরে ছিল, আর কালিয়ান অনেক শক্তিশালী হওয়ায় তাদেরকে দৌড়াতে শুরু করে। অনেক কষ্ট করে সে সান্তোষকে ধরতে পারে। তবে এখান থেকে নাগা পালিয়ে যায়। সান্তোষকে ধরার পর সে সান্তোষকে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা ফ্যাক্টরিতে গুরু নামের ওই লোকটিকে দেখতে পাই। সে তার কিছু কাজ সারার জন্য বাহিরে বের হয়। সে যখন তার পার্সোনাল কাজ সারছিল তখনই সে পিছন থেকে কালিয়ানকে দেখতে পায়। কালিয়ানকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়, তাই সে নাগাকে ডাকার জন্য চলে যায়। নাগাকে বাহিরে এনে সে বলতে থাকে, এখানে আমি কালিয়ানকে দেখেছি। নাগা বলে, এটা তোর ভুল ধারণা, এখানে কালিয়ান আসেনি, তুই চল তো, তুই বেশি নেশা করিস, এই জন্য তোর এই অবস্থা। তারপর নাগা এখান থেকে চলে যায়। গুরু এখানে থেকে যায় আর তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। কালিয়ানকে দেখে সে দৌড়ে নাগার কাছে চলে যায়। নাগাকে গিয়ে বলে, এই অবস্থা, আমার মনে হয় কালিয়ান ওই ভূতের জন্য কাজ করছে। নাগা বলে, এটা তোর অনেক বড় ভুল ধারণা, কারণ সে কখনোই কারোর জন্য কাজ করে না। সে একমাত্র টাকার জন্য কাজ করে, টাকা ছাড়া সে কিছুই বুঝে না। এখানে আমরা দেখতে পাই আসলে তার একটি গ্যারেজ রয়েছে, তবে সে গ্যারেজের কাজ করে না। গ্যারেজের কাজের আড়ালে সে অন্যান্য কাজ করে বেড়ায়, যেমন টাকা নিয়ে মানুষকে খুন করা। নাগা তার কাহিনী বলতে শুরু করে। কাহিনীটি এমন ছিল, একটি লোকের ওয়াইফ তাকে রেখে অন্য একটি ছেলের সাথে পরকীয়া করত। তাকে মার্ডার করানোর জন্য টাকা দেওয়া হয় এই লোকটিকে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার ওয়াইফ কী এমন করেছে যে আপনি তাকে মার্ডার করতে চান? তখন লোকটি বলতে শুরু করে, আমি আমার ওয়াইফকে একদিন হাতে নাতে তার বয়ফ্রেন্ডের সাথে দেখতে পাই, সে তার সাথে ইন্টিমেট হয়েছিল। তখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করি, তুমি আমার পিছনে এমন কাজ কেন করো? আমি তোমাকে কি দেইনি, এটা কি তুমি ঠিক করছো? তখন তার ওয়াইফ বলে, কেন ঠিক করছি না? আমাদের বিয়ের 10 বছর, তুমি আজ পর্যন্ত আমাকে একটা বাচ্চা দিতে পারোনি। আমি যখন তোমার কাছে আসতে চাই তখন তুমি আমাকে কাছে আসতে দেও না। তোমার সব রিপোর্ট আমি দেখতে পেয়েছি, তুমি কখনোই বাবা হতে পারবো না। আমারও তো ফিজিক্যাল কিছু চাহিদা থাকতে পারে, তাই না? তাছাড়াও আমি একজন মেয়ে, আমার ভালোবাসা প্রয়োজন, তাই আমি এই কাজ করছি। তখন লোকটি সব কিছু খুলে বললে কালিয়ান বলে, আচ্ছা, কাজ হয়ে যাবে, তবে ওই দিন আপনি বাসায় থাকতে পারবেন না, বাহিরে থাকতে হবে, না হয় আপনার উপর সন্দেহ যেতে পারে। তখন তারা দুইজন মিলে একটি ডেট ফিক্সড করে ওই খুন করার জন্য। তখন সেই লোকটি বলে, আচ্ছা, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। কালিয়ান বলে, আমি যদি টাকা সলিড পেয়ে যাই তাহলে কাজও সলিড হয়ে যাবে, না হয় তোমাকেই ফাঁসিয়ে দিব। লোকটি টাকা দিতে রাজি হয় আর বাসা থেকে কাজের বাহানা দিয়ে বেরিয়ে পড়ে। আর লোকটির ওয়াইফ তার বয়ফ্রেন্ড নিয়ে খেলামেলা করছিল। তখনই এখানে কালিয়ান ঢুকে পড়ে। কালিয়ানকে দেখে তারা ভয় পায়, তবে কালিয়ানের কাজ তো এটাই ছিল, তাই সে তাদেরকে শেষ করে সব কিছু ডিসমিস করে এখান থেকে চলে যায়। নাগার কথা শুনে গুরু বুঝতে পারে যে আসলেই কাহিনীটা কি, আর কালিয়ান কেমন টাইপের মানুষ। এখানে আমরা বুঝতে পারি যে কালিয়ানের ভিতরে আত্মা রয়েছে, তাই সে এমন করছে। এদিকে তাদের দুই বন্ধুকে তো ধরে নিয়ে এসেছে কালিয়ান, আর তাদেরকে খুব মারধর করে, তবে তাদেরকে একবারে মেরে ফেলে দেয় না। এখানে গুরু নাগাকে বলে, আচ্ছা, তুমি তো মৌলভীকে কল করেছিলে, তাহলে ওই জায়গায় কালিয়ান কিভাবে এলো? তখন সে বলে, বিষয়টি আমিও বুঝতে পারছি না, আচ্ছা চলো আমরা মৌলভীর সাথে দেখা করে আসি। তারপর তারা মৌলভীর সাথে দেখা করতে যায়, আর মৌলভীকে বলে, লোকটি আমাদের দুই সাথীকে উঠিয়ে নিয়েছে, এখন আমাদেরকে হয়তো শেষ করে ফেলবে। এইবার মৌলভী তাদের হেল্প করার জন্য রাজি হয়ে যায়। সে একটি খালি জায়গায় যায় যেখানে সে অশরীরী আত্মাকে দেখতে পায়। সে কিছু মন্ত্র পড়ে, আর তখনই আমরা এখানে দেখতে পাই কালিয়ানি চলে এসেছিল। আর কালিয়ানি অনেক বেশি রেগেছিল। মৌলভীর সামনে চান্দা চলে আসে। চান্দা বলে, মৌলভী, আমি আপনার কাছ থেকে এটা কখনোই আশা করিনি, আপনি কিভাবে ওদেরকে হেল্প করার জন্য চলে এলেন? তখন মৌলভী কিছু কোরআনের আয়াত পড়তে থাকে, আর এখানে সে অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে যে, মৌলভী, আপনার ফ্যামিলির লোকেদের সাথে যদি এইরকম ঘটনা হতো তাহলে কি করতেন? ওদেরকে বিশ্বাস করে আমরা এই শহরে এসেছি, কিন্তু ওরা আমাদের সাথে এতভাবে বিশ্বাসঘাতকতা করবে আমরা কল্পনাও করতে পারিনি। দুশ্মন
কখনো কারোর সাথে এমন কাজ করে না। তারা আমাদের সাথে যেমন কাজ করেছে আমাদের দুইজনকেই শেষ করে দিয়েছে। এত খারাপ আচরণ কেউ কারোর সাথে করে মৌলভী, আপনি নিজেই চিন্তা করে দেখেন। এখানে মৌলভী সব কিছু বুঝতে পারে যে তারা কি ধরনের কাজ করেছে। চান্দা যখন মৌলভীকে তার ফ্যামিলির কথা বলে তখন মৌলভী কিছুটা নরম হয়ে যায়। আর এদিকে গুরু আর নাগা তো মৌলভীকে একদমই সারাক্ষণ বলছিল যে এইসব করার জন্য, প্লিজ মৌলভী আমাদেরকে বাঁচান। তখন মৌলভী বাধ্য হয়ে কিছু সূরা তেলাওয়াত করতে শুরু করে। আর তার সূরা তেলাওয়াত করার কারণে এখান থেকে আত্মাটি চলে যায়। তারপর মৌলভী তাদেরকে বলে যে আমি আর কখনোই তোমার হেল্প করতে পারবো না, কারণ তোমরা এমন কাজ করেছো যার হেল্প কখনোই হতে পারে না। নেক্সট টাইম আমার কাছে গেলেও লাভ হবে না, কারণ আমি তাকে কিছুই করতে পারবো না। তারপর তারা দুইজন চিন্তা করে তাদের হেল্প তাদের নিজেদেরই করতে হবে, না হয় তারা কখনোই বাঁচতে পারবে না। তখন আন্না তাদের কল করে ডাকে। তারা যখন আন্নার কাছে যায়, আন্না বলে কিছু কাজ রয়েছে, কাজগুলো শেষ করে তোরা তোদের টাকা নিয়ে এখান থেকে চলে যাস। তারা যখন ফ্যাক্টরির ভিতরে যায় তখনই আমরা এখানে দেখতে পাই কালিয়ানকে। সে আগে থেকেই এখানে বসেছিল। তারপর এই দুইজনকে গাড়িতে করে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই চারজনকেই সে খুন করেনি, চারজনকেই একটি গাড়িতে করে ওই জায়গায় নিয়ে যায় যে জায়গায় তাদের দুইজনকে খবর দেওয়া হয়েছিল। তারপর সে 4টি খবর খুঁজে ওই 4 খবরের মধ্যেই 4 জীবিত মানুষকে সে পুঁতে দেয়, কারণ তার সাথে যে কাজগুলো করেছিল তাই সেই কাজগুলোই সে করছিল। এদিকে আমরা কালিয়ানকে দেখতে পাই যে কালিয়ানকে কন্ট্রোল করছিল। এখানে চান্দা আর রবি একে অপরকে দেখতে পায়। তারা এই জীবনে তো সুখে থাকতে পারেনি, মরার পর তারা একসাথে থাকতে চায়। একে অপরের আত্মাকে জড়িয়ে ধরে তারা কান্না করে। এর মধ্যে দিয়ে তারা দুইজন ভ্যানিশ হয়ে যায়। এদিকে আমরা কালিয়ানিকে দেখতে পাই যে কিনা বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার হোশ ফিরে তখন সে মনে মনে ভাবতে থাকে এই দুইজনকে খবর দেওয়ার পর হয়তো তার এখন হোশ ফিরেছে, তবে তার সাথে যে এতগুলো ঘটনা ঘটেছে, ওই 4 জনকেও সে পুঁতে দিয়েছে, এইসব কিছুই তার মনে থাকে না, কারণ তাকে তো বোর করে রেখেছিল চান্দার আত্মা। মুভিটি থেকে অনেক কিছুই শেখার আছে। প্রথম শিক্ষা, কাউকে এত সহজে বিশ্বাস করতে যাবেন না। আর দ্বিতীয়টি, ফ্যামিলি থেকে পালানোর আগে 100 বার চিন্তা করে দেখবেন, কারণ ফ্যামিলি আপনাকে অনেক কষ্ট করে বড় করেছে। অপরিচিত কাউকে অযথা বিশ্বাস করতে যাবে না, হোক আপনার বন্ধু বা কাছের কেউ। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।